নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকের দিনেও মার্কেটে গতকালের মতো একটা বড় পতন দেখা গেছে। তো এই বিএসসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন প্রায় 600 পয়েন্টের কাছাকাছি এই মুহূর্তে পড়া রয়েছে এবং পার্সেন্টেজের দিক থেকে যদি দেখেন তাহলেই 0.5% কাছাকাছি ডাউন। তো এই সেন্সেক্সের আজকের হাই কত ছিল? এই 84,406 এবং সেখানে লো কত? এই 83,402। তো প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি ওঠা পড়া এই বিএসসি সেন্সেক্সে কিন্তু আজকের দিনে দেখা গেছে। আর যদি আমরা এই নিফটি ফিফটির কথা বলি, তো এই নিফটি ফিফটি আজকের দিনে 0.1% ডাউন হয়ে গেছে। তো এই সেন্সেক্সের মতোই পড়েছে। তো পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 193 পয়েন্ট পড়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে চার্ট, এই নিফটি ফিফটি এটা কিন্তু এই এক মাসের মধ্যে তার সর্বনিম্ন জায়গাতে পৌঁছে গেছে। তো এই সময় নিচের দিকে কোনো লেভেল কিন্তু কাজ করবে না। আর যদি ওপর দিকে কথা বলি, তো ওপর দিকে এই 26,000 এটাই কিন্তু সব থেকে বড় রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। আর এই নিফটি ফিফটি আজকের দিনে কত হাই লাগিয়েছিল? এই 25,940-এর। আর আজকে লো কত? এই 25,623। তো এই নিফটি ফিফটি এখানেও কিন্তু প্রায় 300 পয়েন্টের কাছাকাছি ওঠা পড়া আজকে দেখা গেছে। তারপরে ব্রডার মার্কেট ইন্ডাইসেস গুলো, নিফটি নেক্সট 50 1%-এর উপরে পড়া, নিফটি ব্যাংক 0.1% পড়েছে। তারপরে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1% ডাউন হয়েছে। মিড ক্যাপ সিলেক্ট পড়েছে 0.60%। তারপরে নিফটি 100, 200, 500 বলুন বা এই মিড ক্যাপ স্মল ক্যাপ সব ইন্ডেক্সই কিন্তু আজকের দিনে লালেই বন্ধ হয়েছে। এবং আজকের দিনে মিড ক্যাপ এই ইন্ডেক্সটা খুব বেশি না পড়লেও এই যে স্মল ক্যাপ ইন্ডেক্স রয়েছে তাতে কিন্তু খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে। এই যে স্মল ক্যাপ 100 রয়েছে 1.81% ডাউন এবং এই স্মল ক্যাপ 50 এটা পড়ে গেছে 2%। তারপরে এই স্মল ক্যাপ 250 এটাও কিন্তু 1.70% ডাউন। তো অনেকেরই পোর্টফোলিওতে এই যে স্মল ক্যাপ স্টক সেইগুলোই কিন্তু বেশি থাকে। তো আজকের দিনে অনেকেরই পোর্টফোলিও হয়তো এরকম লাল নিশানেই বন্ধ হয়েছে। আর যদি মার্কেট ব্রেথের কথা বলি, তো এটাও খারাপ। এনএসসি 3,240 খানা স্টকের মধ্যে এই 2395 খানা ডাউন হয়েছে এবং 747 খানা সেখানে বেড়েছে। এবং যদি বিএসসির কথা বলি, তো এই বিএসসিতেও কিন্তু হাল খারাপ। তো এই বিএসসিতে ট্রেড হওয়া 4,346 খানা স্টকের মধ্যে মাত্র 1000 খানার মতো বেড়েছে এবং সেখানে পড়ে গেছে 3,105 খানা। তো মোটামুটি বলতে পারেন একখানা বাড়া শেয়ারের সামনে প্রায় কিন্তু 3খানা করে পড়া শেয়ার রয়েছে। আর এই সেক্টর ওয়াইজ কেমন পারফর্ম করেছে, তো এই নিফটি আইটি এটা সামান্য ভালো পারফর্ম করেছে, পিএসইউ ব্যাংক এটা সামান্য ভালো পারফর্ম করেছে। আর যে অয়েলের ইন্ডেক্স রয়েছে এই নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এটা সামান্য ভালো পারফর্ম করেছে। তারপর বাকি যে সব সেক্টরাল ইন্ডাইসেস সবেতেই কিন্তু বড় বড় পতন এসেছে। তো এই নিফটি অটো এটা 1%-এর উপরে ডাউন। তারপরে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.18% পড়েছে। এফএমসিজি এটাও 1%-এর উপরে পড়েছে। তারপরে মিডিয়া, মেটাল, ফার্মা সবেতেই কিন্তু পতন দেখা গেছে। এবং এই নিফটি রিয়ালটি এটা পড়ে গেছে 2.26%। তো মোটামুটি 2 থেকে 3টে সেক্টর বাদ দিয়ে বাকি প্রতিটা সেক্টরে কিন্তু বড় বড় পতন আজকের দিনে এসেছে। তো কি হয়, যখন মার্কেটে এরকম বড় বড় পতন দেখা যায় তখন ইনভেস্টররা কারণ খুঁজতে যান যে কি কারণে মার্কেট এতটা পড়ে গেল। তো আপনাদের এটাই বলবো, এর পেছনে কিন্তু কোনো সলিড কারণ নেই। কিছু ছোটখাটো নিউজ অবশ্যই আসছে এবং সেইগুলো গ্লোবাল নিউজ আসছে। যেমন এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, তো সেই ব্যাপারে কিছু আপডেট সামনে এসেছে। তো কি সেই আপডেট? তো কিছুদিন আগেই খবর এসেছিল এই যে ইউক্রেন তারা পুতিনের যে বাসভবন মানে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের উপরে এই ড্রোন হামলা চালিয়েছিল। তো সে তারই প্রতিশোধ হিসাবে আজকের দিনে এই রাশিয়া তারা কিন্তু ইউক্রেনের ওপর একটা বড় অ্যাটাক করেছে। তো যেটাকে কিন্তু অনেকে এই যে নিউক্লিয়ার ওয়ারহেড এর সঙ্গেও তুলনা করছে, মানে একটা বিধ্বংসী হামলা কিন্তু চালানো হয়েছে। এবং সেই হামলায় যেটুকু রিপোর্ট সামনে আসছে 4 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং প্রায় 19 জন আহত কিন্তু হয়েছে। তবে দেখুন, শুধু যদি এই খবরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো তাহলে কিন্তু গ্লোবাল যে মার্কেট সব পড়ে যেত। কিন্তু গ্লোবাল মার্কেটের যদি কথা বলি তাহলে কিন্তু ইন্ডিয়ার যে ইন্ডেক্স রয়েছে তার মতো পড়েনি। তবে এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে যে একটা যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু আপাতত এখন আর নেই। মানে এই যুদ্ধ এটা কিন্তু এখন চলতেই থাকবে। তো কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছিলেন এই যে যুদ্ধ সেটা তিনি থামাবেন। তো এখন রাশিয়াই বলুন, চায়নাই বলুন, তো এদের কাছে কিন্তু একটা এক্সকিউজও চলে এসেছে যে আপনি ভেনেজুয়েলার উপর অ্যাটাক করলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে এলেন, তো আপনি আমাদের বারণ করার কে? তো এই যে যুদ্ধ পরিস্থিতি এটা কিন্তু বাড়তে পারে। তো যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই যে ড্যাক্স এটা পজিটিভে রয়েছে, ফুটসি এটাও পজিটিভে, ক্যাক 40 এটাও পজিটিভে ট্রেড করছে। তারপরে যদি এশিয়ান মার্কেটের কথা বলি, তো এই জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন 1.60% বাড়া। তারপরে চীনের মার্কেট সাংহাই এটাও 0.92% বেড়েছে। তারপরে হ্যাংসেং ইন্ডেক্স
এটাও বাড়া রয়েছে। এই যে কোসপি এটাও 0.25% বাড়া। তো এর মানে কি, মানে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের উপরে কিন্তু প্রেসার দেখা যাচ্ছে। তো এফআইআই দের যে সেলিং সেটাই কিন্তু অন্যতম বড় কারণ গতকাল দেখেছিলাম এই যে এফআইআইটা তারা কিন্তু ভারতের যে স্টক ফিউচার বলুন বা ইন্ডেক্স ফিউচার বলুন সেখানে বড় সেলিং করে দিয়ে বেরিয়ে গেছে। তো এরকমটাই মনে হচ্ছে যে এফআইআই দের তরফ থেকে নতুন ইনভেস্টমেন্ট তো আসছে না, এবং পুরনো যে ইনভেস্টমেন্ট গুলো তারা করে রেখেছে সেগুলো কিন্তু তারা আস্তে আস্তে বার করে নিচ্ছে। এবং আজকের দিনেই আমেরিকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ লাগিয়ে দিয়েছেন সেই ব্যাপারে একটা শুনানিও আছে। তো প্রায় বেশিরভাগ মানুষ তো এটা মনে করেছে যে আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিপক্ষেই রায় দেবে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু জন এটাও মনে করছে যে হয়তো ট্রাম্পের পক্ষেও এই রায় আসতে পারে, তবে সেই রেশিও সেটা কিন্তু খুবই কম। তবুও কিন্তু মার্কেট এটাকে একেবারে ইগনোর করতে পারছে না। তো দেখতে পাচ্ছেন এই যে পলি মার্কেট, এইখানে সুপ্রিম কোর্ট যে ট্রাম্পের পক্ষে রায় দিতে পারে সেই দিয়ে কিন্তু প্রায় 26% মানুষ বেটিং লাগিয়েও রেখেছে। তো আজকে রাত্রে কিন্তু এই আমেরিকার দিক থেকে বড় খবর আসবে। আর দেখুন সুপ্রিম কোর্ট যে ট্যারিফটাকে ক্যান্সেল করে দিলেই হবে সেটা নয়, ট্রাম্প এর সঙ্গে সঙ্গে 500% যে ট্যারিফের ব্যাপারটা সেই নিয়েও কিন্তু একটা বিল নিয়ে এসেছে, এবং রিপোর্টের মাধ্যমে এই খবরও সামনে আসছে যদি এই ট্রাম্পের ট্যারিফ এটাকে সুপ্রিম কোর্ট অবৈধ বলেও ঘোষণা করে তবুও কিন্তু ইন্ডিয়ার যে এক্সপোর্ট তার প্রায় 8.3 বিলিয়ন ডলারের সামগ্রী এই কিন্তু বিভিন্ন ডিউটিজের মধ্যে পড়বে। তো দেখতে পাচ্ছেন অটোমোবাইল, স্টিল, অ্যালুমিনিয়াম মেক আপ ওভার 85% অফ অ্যাট রিস্ক এক্সপোর্ট, এবং তার সঙ্গে সঙ্গে যদি 500% ট্যারিফের ব্যাপারটা এই যে আমেরিকার হাউস রয়েছে সেখান থেকে ছাড়পত্র পেয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার যে এক্সপোর্ট হয় মানে ইউএসএ যে এক্সপোর্ট করে থাকে তার প্রায় 3/2 কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো একটা রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে। তো আজকের দিনে এটা দেখার থাকবে যে আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফের ব্যাপারে কি রায় দিচ্ছে। এরপরে কথা বলবো বিসিসিএল এই আইপিওটার ব্যাপারে। তো আজকের দিনে এই যে আইপিওটা সেটা সাবস্ক্রিপশনের জন্য ওপেন হয়ে গেছে। তো আইপিওর যে প্রাইস ব্যান্ড সেটা ছোট ছিল, মানে রিটেলদের ফেভারিট হয় এই ধরনের আইপিও গুলো। তো দেখতে পাচ্ছেন আইপিওটা ওপেন হওয়ার এই 30 মিনিটের মাথাতেই এটা কিন্তু ফুললি সাবস্ক্রাইব হয়ে গেছে। এবং বর্তমানে সাবস্ক্রিপশন স্ট্যাটাস কত, তো যদি বর্তমানের কথা বলি দেখতে পাচ্ছেন এই রিটেলাররা 9 গুণ অ্যাপ্লাই করে দিয়েছে। এই শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই হয়ে গেছে 10.57 গুণ, মানে এগুলো ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। তারপরে যে বিগ এনআইআই এরা 14.65 গুণ করেছে, স্মল এনআইআই এরা 18.21 গুণ সাবস্ক্রাইব করে ফেলেছে। এই যে কিউআইবি কোটা এটা রয়েছে 0.30, তবে এটাও কিন্তু শেষ দিনেই ওভার সাবস্ক্রাইব হয়ে যেতে পারে। তো যাদের কাছে এই 1 জানুয়ারিতে কোল ইন্ডিয়া শেয়ার ছিল তারা কিন্তু এই আইপিওতে দুবার টাকা লাগাতে পারবে। একটা হচ্ছে এই রিটেল ক্যাটাগরিতে বা এই এনআইআই ক্যাটাগরিতে, এবং আরো একটা যে পারবে সেটা হচ্ছে এই শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে। তো আইপিও সাইজও ছোট, 1000 কোটির আইপিও আসছে। তো এই আইপিওর অ্যালটমেন্ট পাওয়ার চান্স এটা কিন্তু খুবই কম রয়েছে। এরপরে একটা শেয়ার ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড। তো শুরুতেই দেখতে পাচ্ছেন খুব ভালো তেজিতে ছিল, যদি একসময় দেখেন প্রায় 6.5 থেকে 7% পর্যন্ত বেড়েছিল, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন ভালো একটা ভলিটিলিটি এসেছে, এইখান থেকে হঠাৎ করে এরকম পড়ে গেছে, তারপরে আবার কিছুটা রিকভারি দেখায় এবং তারপর নিয়মিত আস্তে আস্তে নিচের দিকেই পড়েছে। তো এই স্টকে এরকম বড় মুভমেন্ট আসার কারণ কি, যে এরকম টপ লেভেল থেকে প্রায় 12 থেকে 13% পর্যন্ত পড়ে গেল। তো আজকে কি ডেট, আজকে হচ্ছে 9 জানুয়ারি। তো এই ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ এই কোম্পানিটার সংক্রান্ত এই মার্কেট কাবলিং কেসের যে শুনানি সেটা কিন্তু আজকের দিনে হওয়ারই কথা ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটেল রয়েছে মানে এই কোর্টটা রয়েছে তারা সেই যে হিয়ারিং এর ডেট সেটা কিন্তু পিছিয়ে দিয়েছে। তো কবেকার ডেট দেওয়া হয়েছে, এই জানুয়ারির 19 তারিখের ডেট দেওয়া হয়েছে, মানে এখনো 10 দিন পরে এই যে শুনানি সেটা কিন্তু হবে। তো আজকের দিনে অনেকে এটা মনে করে চলছিল যে এই অ্যাপটেলের তরফ থেকে আজকেই হয়তো রায় বেরিয়ে যাবে যেটাই আইএক্স এর পক্ষে যেতে পারে, এবং সেই নিয়ে বড় বাইংও এসেছিল। তো আজকের দিনে অনেকে কিন্তু সেলিং করে বেরিয়েও গেছে। তো দেখতে পাচ্ছেন আইএক্স শেয়ার ড্রপড 4% অ্যাজ অ্যাপটেল পোস্টপোন্ড মার্কেট কাবলিং নর্মস হিয়ারিং অন জানুয়ারি 19। তো এই মার্কেট কাবলিং হয়ে গেলে কি হবে, এই আইএক্স এর যে মনোপলি বিজনেস সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এই কোম্পানি কি করে থাকে, এই পাওয়ার ট্রেডিং এর যে প্রাইস ডিসকভারি সেটা কিন্তু করে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপটেল তারা বলছিল তাদের কাছে রিপোর্ট গেছে যে সিআরসি এই বোর্ডের কিছু বড় বড় মেম্বার এই মার্কেট কাবলিং করে এই শেয়ারের প্রাইসে ওঠা পড়ার জন্য অনেক টাকা কামিয়ে নিয়েছে। তো সেই ব্যাপারে এই অ্যাপটেল তারা কিন্তু সিআরসি এদেরকে সেই যে রিপোর্টটা সেটা 1 সপ্তাহের মধ্যেই জমা করতে বলেছে। তো আজকের দিনে অনেকে আশা করে চলছিল যে শুনানির আউটকাম আসবে, কিন্তু এই ডেট পিছিয়ে দেওয়ার পরে এই স্টকে কিন্তু টপ লেভেল থেকে পতন এসে গেছে। তবে যদি স্টকে ভলিউমের কথা বলি তো সেভাবে যে বড় ভলিউম তৈরি হয়েছে সেরকমটা নয়। তো দেখতে পাচ্ছেন এর আগে ভলিউম কত ছিল, এই 8 কোটির ওপরে, 11 কোটির ওপরে, আর আজকে কত ভলিউম ট্রেড হয়েছে, আজকে এই 2.5 কোটির কাছাকাছি ভলিউম ট্রেড হয়েছে। মানে অনেকে যে শেয়ারটা বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে এরকমটা কিন্তু নয়। তারপরে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, তো এটাও দেখতে পাচ্ছেন শুরুতে অনেক গ্যাপ আপ ওপেন হয়েছিল, তো গতকাল একটা বড়
অর্ডারের খবর এসেছিল এবং তার আগে পড়েছিল। যদি দেখেন এই গতকালই প্রায় কিন্তু 10%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল। তো কি খবর ছিল, মানে খবর নয়, রিপোর্টে এরকম সামনে আসছিল যে 2020 সালে আমাদের ইন্ডিয়া চায়নার বিভিন্ন কোম্পানিকে ব্যান করে দিয়েছিল। তারা ভারতের কোনো অর্ডারেই অংশগ্রহণ করতে পারছিল না, বিড লাগাতে পারছিল না। তো গভর্নমেন্ট কিন্তু সেই ব্যাপারে কনসিডার করতে চলেছে, মানে এই চায়নার কোম্পানিগুলোকে ইন্ডিয়াতে এন্ট্রি দিতে পারে। তো সেই সংক্রান্ত রিপোর্টের পরে বড় ক্র্যাশ এসেছিল। আর শুধু এতেই নয়, এলএনটি বলে যে কোম্পানিটা রয়েছে, তারপরে এবিবি ইন্ডিয়া, সেগুলোও পড়েছিল। তো আমাদের ফাইন্যান্স মিনিস্টারের তরফ থেকে এরকম ক্ল্যারিফিকেশন এসেছে যে এই ব্যাপারে প্রাথমিক পর্যায়ে শুধু ভাবনা চিন্তাই করা হচ্ছে, মানে সেভাবে যে চায়না কোম্পানিগুলোকে অর্ডার দিয়ে দেওয়া হবে এরকম ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে ফাইনালাইজ হয়নি। এরপরে চলুন টপ স্টকগুলো দেখে নিই, যেগুলো আজকে এই খারাপ মার্কেটেও কিছুটা ভালো পারফর্ম করেছে। যেমন তার মধ্যে হিন্দুস্তান জিঙ্ক রয়েছে 3%-এর উপরে বাড়া। তারপরে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কো লিমিটেড, এটা 4.65% বেড়েছে। তারপরে পেট্রোনেট এলএনজি 1.71%। মাঝগাঁও ডক, এটা 1.19% বাড়া। এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, তো কোনগুলো পড়লো, তো এই এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, তো এই কোম্পানির কোয়ার্টার 3 যে নাম্বার সেটা গতকালই আলোচনা করেছিলাম এবং তারপরে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 17%-এর কাছাকাছি পড়ে গেছে। তো কোম্পানির যে কোয়ার্টার 3 নাম্বার এটা কিন্তু খুবই খারাপ ছিল। তো যদি নাম্বারের কথা বলি, এই সেলস এটা তো ইয়ার অন ইয়ার সামান্য বেড়েছিল, এই 529 থেকে 4%-এর কাছাকাছি বেড়ে হয়েছিল 552 কোটি, কিন্তু বাকি ডেটাগুলো সবই খারাপ। তো এই অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 143 থেকে পড়ে হয়েছে 109, এটা কোয়ার্টারলিও ডাউন হয়েছে। তারপরে এই প্রফিট বিফোর ট্যাক্স, এটাও কিন্তু অনেকটা পড়া। আর যদি নেট প্রফিটের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন 108 কোটির নেট প্রফিট পড়ে হয়ে গেছে 72 কোটি, এটা কিন্তু কোয়ার্টারলিও অনেকটা ডাউন। তো দেখুন, কোম্পানির যদি সেলস খারাপ হয় সেক্ষেত্রে কোম্পানির যে নেট প্রফিট সেটা তো পড়বে, কিন্তু কোম্পানির এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা যদি পড়ে যায় তাহলে কিন্তু ইনভেস্টাররা খুব হতাশ হয়। তো দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট মার্জিন এই 27% থেকে পড়ে হয়ে গেছে 20%। তো এই খারাপ নাম্বারের পরেই এই স্টকে কিন্তু এত বড় পতন এলো। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা খবর ছিল যে কোম্পানির সিএফও তিনি কিন্তু কোম্পানিটা থেকে রেজিগনেশন দিয়ে বেরিয়ে গেছেন। তো কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা সেলস পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনালি। তো খুবই ছোট সাইজের কোম্পানি, 9,512 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। তো এই ছোট কোম্পানিগুলোতে এরকমই প্রবলেম হয়, সামান্য ভালো বা সামান্য খারাপ খবরে বড় ওঠাপড়া দেখা যায়। তো পি রেশিও কত রয়েছে, 23 রয়েছে। আর এর ইন্ডাস্ট্রি পি কত, 47। তো বলবো পি রেশিওর দিক থেকে একটা ভালো জায়গাতে কোম্পানিটা রয়েছে। এবারে তো কোম্পানির যে নাম্বার সেটা খারাপ এলো। তো দেখুন, কোম্পানিকে কিন্তু বিচার করতে গেলে শুধুমাত্র একখানা কোয়ার্টারের নাম্বার দেখে বিচার করলে হবে না। যদি এর আগের কোয়ার্টারের কথা বলি, আগের কোয়ার্টারে কিন্তু কোম্পানির যে নাম্বার সেটা ভালোই ছিল। তারপরে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখে নিই, তো দেখতে পাচ্ছেন প্রোমোটার এরা কিন্তু 60%-এর কাছাকাছি স্টেক ধরে রেখেছে। এফআইআই এদের কাছে 8% রয়েছে, ডিআইআই 4.48% এবং পাবলিকের কাছে 28%-এর কাছাকাছি স্টেক এই মুহূর্তে দেখা যাচ্ছে। তারপরে এই হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড বা পাওয়ার ইন্ডিয়া, এখানে 4%-এর কাছাকাছি পতন দেখা গেল। তো মাঝখানে এই পতন এটা আরো বেশি ছিল এবং শেষের দিকে রিকভার করার পরে এই 4%-এর পতন দেখা যাচ্ছে। তারপরে তেজস নেটওয়ার্ক লিমিটেড, তো আজকের দিনে কোম্পানির যে কোয়ার্টার 3 নাম্বার সেটা সামনে আসবে এবং এর আগের কোয়ার্টারে কোম্পানি কিন্তু খুবই খারাপ নাম্বার পেশ করেছিল। তো দেখতে পাচ্ছেন এর আগে কোম্পানির সেলস এই 1300, 1500, 2800 এরকম কোটায় থাকতো এবং শেষ দুটো কোয়ার্টারে কোম্পানির সেলস কোথায় নেমে এসেছে, এই 200-র ঘরে নেমে এসেছে শুধুমাত্র। তারপরে অপারেটিং প্রফিট পুরো মাইনাসে, নেট প্রফিট এগুলো কিন্তু গত 3টে কোয়ার্টার ধরে মাইনাসেই আসছে। তো আজকের দিনে নাম্বার আছে এবং তার আগে ইনভেস্টররা কিছুটা সতর্কও হচ্ছে। তো যদি নাম্বারের কথাই বলি, দেখতে পাচ্ছেন আজকে কিছু কোম্পানির নাম্বার আসবে, যেমন জিজি ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপরে এই গ্লোবাল স্পিরিট রয়েছে, ইরেডার নাম্বারও আমরা আজকে দেখতে পাবো। তো এখানে এবার তেজস নেটওয়ার্ক, এটা তো দেখতে পাচ্ছেন। তো এই কিছু কোম্পানির নাম্বার আসবে এবং আগামীকাল থেকেই এই যে নাম্বারের সিজন সেটা কিন্তু পুরো দমে শুরু হয়ে যাবে। তো আগামীকাল দেখতে পাচ্ছেন এই যে ডিমার্ট, এই বড় কোম্পানিটার নাম রয়েছে এবং তার পরের সপ্তাহে তো আরো বড় বড় কোম্পানি, আনন্দরাথি, তারপরে এই সেলটেক, টিসিএস, 5 পয়সা, এইগুলোর নাম্বার কিন্তু আসতে শুরু করবে। তো এই ইরেডার স্টকটা কেমন পারফর্ম করছে, তো রেজাল্টের আগে আজকের দিনে প্রায় 3%-এর কাছাকাছি ডাউন হয়েছে এবং আজকের দিনে তো বেশিরভাগ স্টকই নিচের দিকে পড়া। তারপরে এই হুন্ডাই মোটর 3.42% ডাউন হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু সামান্য রিকভারির সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো যদি দেখেন এর আগে এই স্টকটা এই জায়গা থেকে দুবার কিন্তু বাউন্স ব্যাক করেছে। তো যদি এই লেভেলের নিচে নামে তাহলে কিন্তু এই স্টকে পতন আরো বাড়তে পারে। তারপরে সিমেন্স এনার্জি ইন্ডিয়া 4.54% ডাউন। ফোর্স মোটর হঠাৎ করে পড়ে গেছে 6.89%। তো স্টকটা বেড়েও ছিল অনেকটা বেশি, দেখতে পাচ্ছেন এক মাসে এরকম যদি বটম থেকে দেখেন প্রায় 30%-এর কাছাকাছি বেড়েছিল। তো
সেই জায়গা থেকে বড় প্রফিট বুকিং এই কোম্পানিতে হয়েছে। তবে এই অটো সেক্টরে একটা স্ট্রং কোম্পানি হচ্ছে এই ফোর্স মোটর। তারপরে এই অ্যাথার এনার্জি 5.86% ডাউন। তারপরে যদি কথা বলি এই মনোপুরম ফাইন্যান্স, তো দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু স্টকে পতন এসেছে। তো যদি এইখান থেকেও দেখেন দেখতে পাচ্ছেন 7%-এর কাছাকাছি কিন্তু ডাউন হয়েছে। তো এই স্টকটা যে পড়েছে এর পেছনে কারণও রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মার্চ 20, 2025 এই সময়কার খবর। তো কি খবর এসেছিল যে বেন ক্যাপিটাল, তো এই বেন ক্যাপিটাল এরা কি, এরা হচ্ছে একটা গ্লোবাল প্রাইভেট ইনভেস্টমেন্ট ফার্ম। তো এই ব্রেন ক্যাপিটাল টু অ্যাকোয়ার জয়েন্ট কন্ট্রোল অ্যান্ড ইনভেস্ট ইন মনোপুরম ফাইন্যান্স নেক্সট ফেজ অফ গ্রোথ। তো এই ব্রেন ক্যাপিটাল এই কোম্পানিটা এই মনোপুরম ফাইন্যান্স এদের কিছু স্টেক কিনতে চলেছিল এবং জয়েন্টে তারা এই যে বিজনেস সেটা এগিয়ে নিয়ে যায় বলেছিল। তো সেই ব্যাপারে আজকের দিনে দেখতে পাচ্ছেন খবর এসে গেছে। তো কি খবর, তো এই আরবিআই এই যে বেন ক্যাপিটালের ডিল সেই ব্যাপারে কিন্তু কিছু অবজেকশন জারি করে দিয়েছে। তবে এটা কিন্তু এই রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। আর কারা এই রিপোর্ট পেশ করেছে, রিউটার্স তারা এই রিপোর্ট পেশ করেছে। তো এই ধরনের যে নিউজ এজেন্সিগুলো রয়েছে, এই রিউটার্স বলুন তারপরে বিবিসি বলুন, এদের যে রিপোর্ট সেগুলো কিন্তু প্রায় 99% ক্ষেত্রেই সঠিক হয়ে যায়, কিছু কিছু সময় ভুলও হয়। তো এদের রিপোর্টে কিন্তু স্টকটা এত বেশি পড়েছে। তো এই আরবিআই তারা কি বলছে, আরবিআই সেইং দ্যাট দ্য ইউএস ফার্ম হ্যাজ এ কন্ট্রোলিং ইন্টারেস্ট ইন অ্যানাদার ইন্ডিয়ান লেন্ডার। তো আরো একটা ইন্ডিয়ান লেন্ডারের ওপর এই কোম্পানির কিন্তু ইন্টারেস্ট রয়েছে, মানে কন্ট্রোলিং ইন্টারেস্ট। তো এই ব্যাপারটা সম্বন্ধে ভেতরের খবর আছে এরকম 3জন কিন্তু রিউটার্সকে এই যে রিপোর্টটা সেটা দিয়েছে। এরপরে চলুন একবার কমোডিটি মার্কেট দেখে নিই। তো এই কমোডিটি মার্কেটে কেমন পারফরমেন্স দেখা যাচ্ছে। তো এই গোল্ড ফিউচার তো দেখতে পাচ্ছেন 0.5%-এর কাছাকাছি বাড়া। তারপরে যদি এই সিলভারের কথা বলি, তো সিলভারে কিন্তু খুবই ওঠাপড়া দেখা যাচ্ছে। তো কিছুদিন পড়ছে কিছুদিন বাড়ছে, আজকেও কিন্তু প্রায় 2.24%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তারপরে কপার ফিউচার্স, তো এটা 1%-এর কাছাকাছি বাড়া। তারপরে নিকেল ফিউচার, তো এটা গত কয়েকদিন ধরে বাড়ছিল, আজকে 2%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তারপরে জিঙ্ক ফিউচার, এটা 1%-এর কাছাকাছি বাড়া। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েলে আজকের দিনেও গেন দেখা গেছে। এই ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড এইগুলো প্রায় 0.60%-এর কাছাকাছি বেড়েছে। আর আমাদের এই নিফটি 50 এটা কেমন পারফর্ম করেছে, তো 15টা কোম্পানি পজিটিভে এবং 35টা কোম্পানি নেগেটিভে রয়েছে। তো এই ইন্ডেক্সেও দেখতে পাচ্ছেন এই পড়া শেয়ারের সংখ্যাই কিন্তু অনেকটা বেশি। আর এই নিফটি 50-র মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো এশিয়ান পেন্টস 1.88%, তারপরে ওএনজিসি 1.16% বেড়েছে, এইচসিএল টেক 0.94%, বেল এবং ডক্টর রেড্ডি এইগুলো 0.5%-এর কাছাকাছি বেড়েছে। আর পড়া শেয়ার কোনগুলো রয়েছে, তো যদি পড়া শেয়ারের কথা বলি, তো দেখতে পাচ্ছেন সবই কিন্তু 2%-এর উপরে পড়া, মানে যেগুলো টপ 5খানা লুজার। এই আদানি এন্টারপ্রাইজেস এটা 2.5%-এর উপরে ডাউন, এনটিপিসি পড়েছে 2.29%, আদানি পোর্টস, আইসিআইসিআই ব্যাংক, জিও ফাইন্যান্স। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।